চলো, তো আমরা আজকে আমাদের যেহেতু ম্যাথমেটিক্সের ক্লাস থাকে, আমরা ম্যাথমেটিক্সের একটা নতুন চ্যাপ্টার আমরা শুরু করছি। তো চ্যাপ্টারটার নাম তোমরা দেখতে পাচ্ছ যে ফ্র্যাকশনস বা ভগ্নাংশ। এবার আমরা এই ভগ্নাংশের সাথে রিলেটেড যে প্যাডাগজি হয় না, সেগুলো আমরা আজকে কুড়িয়ে দেবো। ঠিক আছে, মানে ফ্র্যাকশনের থিওরিটাও আমরা জানবো, এবং সেই সাথে প্রত্যেকটার ফ্র্যাকশনের ক্ষেত্রে কি কি অঙ্ক হতে পারে, এবং যখন আমরা এমসিকিউ প্র্যাকটিস করব না, এমসিকিউর সাথে আমরা কিছু প্যাডাগজি এই চ্যাপ্টার থেকে যা যা হতে পারে সেটা একদম পুরো সিটেড লেভেল পর্যন্ত। ঠিক আছে, মানে সিটেড লেভেল পর্যন্ত যা যা হতে পারে সেগুলো আমরা করিয়ে দেবো। ঠিক আছে, যেমন দেখতে পাচ্ছ এখানে আমি একটা প্যাডাগজি রিলেটেড কোশ্চেন রেখেছি, তাই না? তো ওটাই হচ্ছে কি, আজকে ক্লাসটি যদি কেউ মন দিয়ে শোনো, তাহলে তোমার এই চ্যাপ্টারের ম্যাথামেটিক্যাল পার্টটাও হয়ে যাবে, প্লাস হচ্ছে কি তোমার পেডাগজি পার্টটাও হয়ে যাবে। টোটাল আমি 20খানা এমসিকিউ এই ফ্র্যাকশনস চ্যাপ্টার থেকে রেখেছি। ঠিক আছে, আশা করি যারা যারা ক্লাসে জয়েন করেছো বা যারা যারা ক্লাসটা দেখবে, এই ক্লাসটা করার পরে কিন্তু এই চ্যাপ্টার থেকে সমস্ত প্রবলেমগুলো তোমাদের সলভ হয়ে যাবে, আমি আশা রাখছি আর কি। এবারে তোমরা ক্লাসের পরে বুঝতে পারবে, ক্লাসের শেষে আর কি। তো প্রথমে দেখো, আমরা যদি ভগ্নাংশ বা ফ্র্যাকশনসের ডেফিনেশন মানে জানার চেষ্টা করি যে ভগ্নাংশ বা ফ্র্যাকশনসটা কি জিনিস, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমরা সবাই জানি যে ভগ্নাংশ হচ্ছে কি একটি সম্পূর্ণ বস্তুর সমান অংশের প্রকাশ, তাই না? একটা ভগ্নাংশ হচ্ছে কি তখনই আমরা তাকে বলবো একটা সম্পূর্ণ বস্তুর সমান অংশের প্রকাশ। একে আমরা এ বাই বি আকারে প্রকাশ করি, এবং যেখানে এটাকে আমরা বলি নিউমারেটর আর বিটাকে আমরা বলি ডিনোমিনেটর, বা যেটাকে আমরা মানে নর্মালি হচ্ছে কি বাংলায় হর, আর নিচেরটাকে আমরা কি বলি, সরি আমি ভুল বললাম, নিচেরটাকে হর বলা হয় আর উপরটাকে লব বলা হয়। ঠিক আছে, সেই বাচ্চাকালেই কবে তোমরা পড়েছিলে, তাই না, এই জিনিসগুলো? এবার এখানে লাগবে আবার, তাই না? আপার প্রাইমারি মানে টেট দিতে গেলে এই জিনিসগুলো তোমাদের কিন্তু লাগবে। এবারে আরেকটা শর্ত রয়েছে, শর্তটা কি দেখো, যদি আমরা এ বি আকারে প্রকাশ করি, বি যদি কখনো কিন্তু জিরো হবে না, তাই না? বি যদি হচ্ছে কি তোমার নট ইকুয়াল টু জিরো, আর যদি জিরো হয়ে যায় তাহলে সেটা কিন্তু আর, বুঝতে পেরেছো, আর ভগ্নাংশ আকারে থাকবে না। কি বললাম বুঝতে পারছো? তাহলে আমরা ভগ্নাংশ হচ্ছে কি এমন একটি বস্তুর সমান অংশের প্রকাশকে ভগ্নাংশ বলি, একে আমরা এ বি আকারে প্রকাশ করি। আর সবসময় আর একটা শর্ত কাজ করবে, যদি সেটা বি নট ইকুয়াল টু জিরো, তাই না? আর এখানে আমরা এটাকে বলছি নিউমিনেটর, আর হচ্ছে বিটাকে আমরা ডিনোমিনেটর বলে আমরা বলে থাকি, যেটাকে বাংলায় বললাম লব আর হর। ঠিক আছে, এই জায়গাটা তোমরা বুঝতে পারলে, এই অংশটা তোমরা সবাই বুঝতে পারলে, একটু জানাও তো। মানে জানানো বলতে আমাদের ক্ষেত্রে সিসি বলে লিখবে, এখানে সিসি মানে ক্রিস্টাল ক্লিয়ার। জানাও তো তোমরা। ব্যাস, চলো নেক্সট। আচ্ছা, এবারে দেখো, ভালো করে শুনবে। এবারে দেখো, আমি তোমাদেরকে একটা কথা বলি, হয়তো তোমাদের আমি সাজেস্টিভ ভাবে এমসিকিউ গুলো প্র্যাকটিস করিয়ে দিচ্ছি, হয়তো হতে পারে যে একদম 100% কোশ্চেন কমন নাও লাগতে পারে, তাই না? এটা মানে যে 100% কমন লেগে যাবে তার গ্যারেন্টি কিন্তু আমি দিচ্ছি না। এবারে তবে তোমাদেরকে আমি এইটুকু বলবো যে যে থিওরিগুলো আলোচনা করা হচ্ছে না, সেই কনসেপ্টগুলোকে বুঝে নাও। কারণ যদি ম্যাথমেটিক্সের ক্ষেত্রে কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, তোমাকে যে অঙ্ক দিক না কেন তুমি কিন্তু পেরে যাবে। ঠিক আছে, এটা মাথায় রাখ। ম্যাথমেটিক্সের ক্ষেত্রে কনসেপ্টটা খুব গুরুত্বভাবে হচ্ছে মনে রাখতে হয়। কনসেপ্ট ক্লিয়ার মানে তোমার ম্যাথ ক্লিয়ার। ঠিক আছে, এমন হতে পারে না যে আমি তোমাকে ধরো 20টা কোশ্চেন এখান থেকে করালাম মানে এই 20টা থেকেই কোশ্চেন থাকবে বা 100% কমন চলে আসবে, এমন হয় না। এটা তোমরাও জানো, আর আমি তোমাদেরকে আগে থেকেও বলে দিচ্ছি। ঠিক আছে, তো সেক্ষেত্রে ভালো করে বুঝে নাও। হ্যাঁ, হতে পারে যে তোমার কমন চলেও আসতে পারে, বাট সেটা আমরা কনফার্ম দিচ্ছি না। ঠিক আছে, এটা মাথায় আগে ঢুকিয়ে নাও। এবারে আমরা ভগ্নাংশের যদি প্রকারভেদ দেখি। হ্যাঁ বলো, কি বলছো? স্যার আমাদের ম্যাথের সিলেবাসটা পাঠিয়ে দেবেন, আমাদের কাছে নেই। বাবা, এই তো কদিন আগে সিলেবাস দিলাম আমি। এই 2 দিন আগেই, 3-4 দিন আগে আমি সিলেবাস দিয়েছি, সেখানে সব সিলেবাস দেওয়া আছে। দেখো, আমি এই কদিন আগেই সিলেবাস, তাই না?
গ্রুপটা এখন দেখে নেবো তাহলে। এই কদিন আগে দিলাম, আমি পুরো নতুন করে সিলেবাস দিয়েছি, তাই না? যাই হোক, দেখো তাহলে যেটা বলছিলাম, তাহলে ভগ্নাংশকে আমরা ভাগ যদি করি, তাই না, তাহলে ভগ্নাংশকে আমরা দেখো প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ এবং সমতুল্য ভগ্নাংশ, এই তোমার 4টি ভাগে আমরা ভাগ করছি। তাহলে প্রথমে দেখো প্রকৃত ভগ্নাংশ কাকে বলে বা প্রপার ফ্র্যাকশন আমরা কাকে বলবো। তাহলে যে ভগ্নাংশের ক্ষেত্রে দেখো লবের তুলনায় হরের মানটা বড় হয়, তাই না, তাহলে যেখানে হচ্ছে ডিনোমিনেটরটা বড় হবে কার থেকে, নিউমিনেটর থেকে, অর্থাৎ হরের মানটা বড় হচ্ছে কার থেকে, লবের তুলনায়। এটা তোমরা জানো গ্রেটার দেন সাইন, যেদিকে মুখটা থাকবে সেটা বড় আর কি, তাহলে হরটা বড়। দেখো আমরা যদি 2/3 ধরো তোমাকে দিল কি 2/3, তাহলে এটা হচ্ছে কি তোমার প্রপার ফ্র্যাকশন না ইমপ্রপার ফ্র্যাকশন, তাহলে তোমরা বলবে প্রপার ফ্র্যাকশন। কেন না, 3 গ্রেটার দেন 2, এখানে 3টা হচ্ছে কি তোমার হর আর 2টা হচ্ছে লব, তাহলে হরটা বড়, 3 বড়। বা তোমরা দেখতে পাচ্ছ 5/8, তাই না, এই ভগ্নাংশের মান সর্বদা 1-এর কম হয়, মানে অবভিয়াসলি সর্বদা কি হবে, মানটা কিন্তু সর্বদা 1-এর কম হবে, প্রথম শর্ত। আর 2 নম্বর শর্ত কি না, ধরো এটাকে তোমাকে মানে কি বলবো, এটা ধরো তোমাকে ধরো দিল ভাষা আকারে, ঠিক আছে, যে নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যগুলি প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে প্রযোজ্য, দিয়ে তোমাকে দেবে হর লবের থেকে বড়, লব হরের থেকে বড়, ভগ্নাংশের মান সর্বদা 1-এর কম, আর হচ্ছে কি তোমার দিল ভগ্নাংশের মান সর্বদা 1-এর বেশি। 4টা অপশন দিল, দিয়ে বলবে যে উপরিকৃত বৈশিষ্ট্যগুলির মধ্যে নিম্নলিখিত কোনটি সঠিক, দিয়ে ABBCCD AD এরকম করে দিতে পারে। তাহলে তুমি যদি এই বৈশিষ্ট্যগুলো না জানো, তাহলে সেখানে তুমি ভুল করে চলে আসবে। আমার কথার মানে বক্তব্যটা, আমার কথাটা বুঝতে পারছো তো, কি বলতে চাইছি তোমরা বুঝতে পারছো? তাহলে সেই জন্য বলছি যে প্রকৃত ভগ্নাংশ বা প্রপার ফ্র্যাকশন আমরা তাকেই বলবো যেখানে হচ্ছে কি হরের মান লবের থেকে বড় হবে আর ভগ্নাংশের মান সর্বদা হচ্ছে কি 1-এর কম। এই কনসেপ্টটা তোমার মাথায় থাকা দরকার আছে, তাই না? তোমাকে ভাষাই দিক বা তোমাকে একটা উদাহরণে দিক, যাই দিক না কেন, তখন তুমি পেরে যাবে। আচ্ছা, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলছে দেখো না, দেখো হরের মানটা হচ্ছে দেখো লবের থেকে হচ্ছে কি তোমার ছোট, মানে লবের মানটা বড় হরের থেকে, বা হতে পারে যে লব আর হর দুটো সমান হতে পারে, তাই না, দুটো সমান হতে পারে। তাহলে দেখো যেমন 7/4, 11/5, এদের মানটা দেখো 1-এর মানটা 1 বা তার বেশি হয়, ঠিক আছে। তাহলে যে ভগ্নাংশের মান 1-এর থেকে বেশি হয় এবং সেখানে যদি হরের মানটা হচ্ছে কি লবের মান থেকে ছোট, বা হরের মানটা হচ্ছে কি তোমার থেকে লবের মানটা বড় হয়, বা হর কিংবা লব দুটো সমান হতে পারে, তখন তাকে আমরা কি বলি, তখন তাকে বলি যে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে যদি হচ্ছে দেখো যদি দুটো সমান হয়ে যায় না, তাহলে আমরা এখানে আরেকটা কথা বলতে পারি যে এদের মানটা 1 বা 1 বা তার বেশি হতে পারে, যে লেখা আছে দেখো, বুঝতে পারলে? তাহলে এই ভগ্নাংশের মানটা 1 বা তার বেশি, 1 হতে পারে, তার বেশি হতে পারে। বলো স্যার, বলছি লব আর হর যদি সমান হয়ে যায়, তাহলে তো আর সেটা ভগ্নাংশ রইল না, সেটা তো 1 হয়ে গেল না। যদি ধরো কোন একটা ভগ্নাংশ আকারে আমরা লিখলাম, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি ধরো আমরা এই যে বললাম A/B আকারে তুমি লিখলে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে যদি তোমাকে বলা হয় যে কি ভগ্নাংশ, তাই না, তখন হতে পারে মেবি, কি বললাম বুঝতে পারলে, ধরো একটা ফ্র্যাকশন আকারে লেখা যেতে পারে, কিন্তু সেখানে কাটাকাটি করার পর দেখলাম যে সেটা নিচে থাকছে 1 থাকছে, তাহলে তখন হচ্ছে কি আমরা তাকে বলবো কি অপ্রকৃত ভগ্নাংশ। এই জন্য তাকে তো অপ্রকৃত ভগ্নাংশ বলছি আমরা, তাই না, এই জন্য সেটাকে আমরা বলছি অপ্রকৃত ভগ্নাংশ, বুঝতে পেরেছো তো? তাহলে অপ্রকৃত ভগ্নাংশের কারণে ভগ্নাংশের মান 1 বা তার বেশি হবে, 1 হতে পারে, তার বেশি হতে পারে। আচ্ছা, আর একটা রয়েছে কি মিশ্র ভগ্নাংশ। এটা বলছে একটি পূর্ণ সংখ্যা এবং একটি অপ্রকৃত ভগ্নাংশের সংমিশ্রণ। কি বলা বুঝতে পারলে? তাহলে যেমন হচ্ছে কি 2 পূর্ণ 1/3, তাই না, এটা একটা হচ্ছে কি তোমার মিশ্র ভগ্নাংশ। তাহলে 2 পূর্ণ 1/3, তাহলে এখানে একটা পূর্ণ সংখ্যাও থাকবে, তার সঙ্গে একটি প্রকৃত ভগ্নাংশও থাকবে। প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমি কি বলেছি দেখো, 2 পূর্ণ যদি 1/3 হয়, এখানে দেখো হরের মানটা বেশি, লবের মানটা ছোট, এবং ফ্র্যাকশনের মানটা 1-এর কম হচ্ছে, 1/3 মানে 1-এর কম হচ্ছে। তো এই জন্য আমরা এখানে দুটো জিনিস দেখতে পাচ্ছি, একটা দেখতে পাচ্ছি পূর্ণ সংখ্যাও দেখতে পাচ্ছি, আবার অন্যদিকে আমরা প্রকৃত ভগ্নাংশের সংমিশ্রণও দেখতে পাচ্ছি, তাই না। তাহলে তখন তাকে আমরা কি বলবো, মিক্সড ফ্র্যাকশন।
চলো তাহলে এই তিনটে উপরে এই তিনটে কারা কারা বুঝতে পারলে না বলো তো, বা যদি বুঝতে পেরে থাকো তাহলে সিসি বলে লিখো, যদি বুঝতে পেরে থাকো তাহলে সিসি বলে লিখো। আমরা কি শিখলাম? কিছুই শিখলাম না, আমরা খুব অল্প শিখেছি। প্রপার ফ্র্যাকশন, ইমপ্রপার ফ্র্যাকশন আর মিক্সড ফ্র্যাকশন, এইটুকু শিখেছি, ঠিক আছে। কিন্তু এটা তোমাদেরকে বলে দিচ্ছি দীর্ঘমেয়াদী ভাবে মনে রাখতে হবে, তাই না? দীর্ঘমেয়াদী ভাবে মনে রাখতে হবে। এখন হয়তো বুঝে যাচ্ছ, এটা ধরে রাখতে হবে, তাই না? এটাকে মাথায় ধরে রাখতে হবে। চলো নেক্সট, এবার দেখো, এবার বলছে দেখো সমতুল্য ভগ্নাংশ, অর্থাৎ বলছে ভিন্ন লব ও হর থাকা সত্ত্বেও যে ভগ্নাংশগুলোর মান সমান। যেমন দেখো বলছে যে 1/2, এটাকে আমরা 2/4 যদি করি তাহলে সমান হয়ে যাচ্ছে, এটাকে আমরা 4/8 যদি করি এটা সমান হয়ে যাচ্ছে। তাহলে দেখো এই ভগ্নাংশ এই ভগ্নাংশ এই ভগ্নাংশ প্রত্যেকের মান কিন্তু সেম। তাহলে যে ভগ্নাংশগুলির ভিন্ন হর বা ভিন্ন লব, দেখো এর হর হচ্ছে 1, এর লব হর হচ্ছে কি 2, লব হচ্ছে 1, এর হর হচ্ছে কি 4, লব হচ্ছে 2, এর হচ্ছে কি তোমার থার্ড যে ভগ্নাংশের ক্ষেত্রে হরের মান 8, লবের মান 4। তাহলে প্রত্যেকের ক্ষেত্রে দেখো হর কিংবা লব হচ্ছে ডিফারেন্ট, বাট তাদের ক্ষেত্রে মান কিন্তু হচ্ছে কি তোমার সেম আসছে। তাহলে তখন একে আমরা কি বলবো? ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনস বা সমতুল্য ভগ্নাংশ। আশা করি তোমরা ভগ্নাংশের যে ভাগগুলো বললাম এগুলো সবাই তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। আমি আবার বলছি থিওরি ভাবে এবং তোমার হচ্ছে কি এক্সাম্পল দুটোকেই কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। কখন তোমাকে কি ধরনের কোশ্চেন দিয়ে দেবে সেটা বলা মুশকিল। চলো কোশ্চেন নাম্বার এবারে আমরা নেক্সট কনসেপ্টে যাব। সেটা হচ্ছে কি দেখো ভগ্নাংশ শিক্ষণের পেডাগজিক্যাল মডেল, ঠিক আছে। যেটা আমি তোমাদেরকে শুরুতেই বলেছিলাম যে আমরা আজকে শুধুমাত্র যে থিওরি মানে ম্যাথমেটিক্যাল পোর্শন দেখবো তা নয়, তার সাথে আমরা পেডাগজিক্যাল পার্টটাও দেখে নেবো। তো এই জন্য দেখো আমি তোমাদেরকে একটু প্রিমিয়াম কোয়ালিটির জিনিস দেখাচ্ছি, ঠিক আছে, যাতে তোমরা ভালো বুঝতে পারো। তো দেখো এখানে ভগ্নাংশ শিখনের পেডাগজিক্যাল যদি আমরা মডেল দেখি, তাহলে শিক্ষার্থীদের ভগ্নাংশ সঠিকভাবে বোঝাতে 3টি প্রধান মডেল আমরা ব্যবহার করে থাকি। একটা হচ্ছে কি তোমার এরিয়া মডেল, একটা আমরা ব্যবহার করি লেন্থ কিংবা লিনিয়ার মডেল, আর একটা আমরা মডেল ব্যবহার করি তার নাম কি সেট মডেল বা দলগত মডেল। এই 3টে মডেল দিয়ে বাচ্চাদেরকে আমরা ভগ্নাংশে বা ফ্র্যাকশনটাকে আমরা শিখাই। ফর এক্সাম্পল যদি আমরা এখানে এরিয়া মডেলের কথা বলি, যেটা ক্ষেত্রফল মডেল, তো এখানে কি বলা হচ্ছে দেখো না, বৃত্ত বা আয়তক্ষেত্রকে সমান অংশে ভাগ করে বোঝানো হয়। হ্যাঁ, যেমন বলছে যে একটি পাউরুটি বা পিৎজাকে 4টি ভাগে কেটে 1 ভাগ নেওয়া হলো। তাহলে আমরা বলতে পারি ধরো এই যে রেক্টেঙ্গুলার এরিয়া মডেল, দেখো আমরা এই যে তোমার এটাকে 1 2 3 4, তাই না? তাহলে আমরা দেখো এই যে 4টি অংশের মধ্যে এটাকে আমরা কি বলছি, আমরা 4টি সমান ভাগে ভাগ করেছি, তাই না? তাহলে আমরা কি করলাম, 4টি ভাগে কেটে হচ্ছে কি তোমার 1টি ভাগে নেওয়া হয়। তাহলে 1টি ভাগ যে না হলো, তাহলে এই অংশটা কত, তাই না? এই অংশটা কত? তাহলে দেখো এটাকে আমরা কি বলবো না, এটাকে আমরা কি বলবো, এটা যেহেতু 4টা আছে তাহলে 3/4, তাই না? তাহলে এটাকে আমরা কি বলছি 3/4, আর এটা হচ্ছে কি 1/4। তাহলে এই অংশটা হচ্ছে 3/4 আর এটা 1/4 যুক্ত করলে দেখো তাহলে কত আসছে গো, তোমার একটা সম্পূর্ণ অংশ চলে আসছে, তাই না? আবার দেখো এখানে সার্কেল এরিয়া মডেল যদি আমরা করি, তাহলে এটা এই যে অংশটা যেটা ডার্ক করা আছে এটা কি হবে 2/3, আর এটা হচ্ছে কি 1/3, তাই না? পুরোটা হচ্ছে একটা অংশ। আমরা এইভাবে বাচ্চাদেরকে বুঝাই আর কি, ঠিক আছে। তাহলে এটাকে বলা হচ্ছে কি না এরিয়া মডেল বা ক্ষেত্রফল মডেল, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো, তাই তো? আশা করি তোমরা বুঝতে পারছো, অসুবিধা হলে বলবে। তাহলে এই যে ডার্ক পোর্শনটাকে আমরা 3/4 বলছি, এটা 1/4 বলছি। আবার এই ডার্কটাকে আমরা 2/3 বলছি, আর এটাকে আমরা 1/3 বলছি। তোমরা বলবে 3 কোথা থেকে পেলেন? তাহলে 1 2 3 3টে সমান ভাগে ভাগ হয়েছে, এখানে 4 কোথায় পেলেন? 1 2 3 4, ঠিক আছে। ক্লিয়ার? এটা বুঝতে পারলে তো সবাই? সবাই বুঝতে পারলে তো? না বুঝতে পারলে লজ্জার কিছু কারণে আমাকে বলবে, ঠিক আছে। লজ্জার কিছু কারণ নেই। তোমরা ম্যাথমেটিক্সের অনেকের সমস্যা থাকতে পারে, কিন্তু লজ্জা করলে হবে না, তাহলে সেই যেমন অবস্থায় সেরকম অবস্থায় থেকে যাবে, তাই না? চলো কোশ্চেন নাম্বার দেখো, নেক্সট কনসেপ্ট দেখো লেন্থ বা লিনিয়ার মডেল বা দৈর্ঘ্য বা রৈখিক মডেল। এটা আমরা নর্মালি সবাইকে বুঝিয়ে থাকি, আমরা করিয়ে থাকি, ঠিক আছে। তো এটা গ্রাফিক্যাল যখন আমরা রিপ্রেজেন্টেশন করি তখন এটা এই কনসেপ্টটা বেশি ভালো লাগে। তো সংখ্যা রেখার হচ্ছে কি মাধ্যমে ভগ্নাংশের অবস্থান দেখানো হয়,
তো এটা কিন্তু ক্লাস 6 থেকে 8 স্তরের বাচ্চাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ফর এক্সাম্পল যদি আমরা দেখো এই যে 0 এখান থেকে শুরু করলাম আর এখানে আমরা 1 শুরু করলাম, তোমরা জানো গ্রাফ পেপারে আমরা এভাবেই দাগ কাটি। এবারে এই 0 থেকে 1-এ ধরো এইটা হচ্ছে কি তোমার সমান ভাগে আমরা কি করলাম, এটাকে দেখো মিডিল যে পোর্শনটাকে 1 2 3 4 এই 4টা ভাগে ভাগ করলাম। তাহলে 0 এবং 1-এর মাঝখানে যদি 4টা ভাগে আমরা ভাগ করি তাহলে দেখো দেখি, তাহলে আমরা এই যে দেখতে পাচ্ছ তাহলে কটা ঘর হলো, 1 2 3 4। তাহলে এই যে 4টা অংশে ভাগ হয়েছে, তাহলে প্রত্যেকটা অংশের যদি আমরা মান দেখি তাহলে এই যে 1-এর কাছে যেটা থাকবে সেটা 3-এর 4 অংশ, এটা হবে কি 1-এর 2 অংশ, তাই না, 1/2 অংশ। এটা হচ্ছে কি তোমার 1-এর 4 অংশ, আর এটা যে 0। তাহলে দেখো যদি আমরা প্রত্যেকটাকে যোগ করে দিই তাহলে দেখবে এই যে যদি প্রত্যেকটা যোগ করে তাহলে 1-এর 4 প্লাস 2-এর 4, সরি 1-এর 2 প্লাস হচ্ছে কি তোমার 3-এর 4, তাহলে আসছে কত দেখো, তাহলে 1-এর 2, তাহলে আমরা আসবে কত, সেই 1 অংশই আসবে, তাই না, 1 অংশই আসবে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এইটাকে আমরা কি করছি না, লিনিয়ার পদ্ধতির মাধ্যমে আমরা কি করছি না, ভগ্নাংশ কনসেপ্টটাকে বোঝানোর চেষ্টা করছি বাচ্চাদের, ঠিক আছে। তাহলে দেখো 0 থেকে 1 এর মাঝখানে যে দূরত্বটাকে, এই অংশটাকে আমরা 3-এর 4 বলি, এটাকে আমরা 1-এর 2। কেন, এই যে 0 আর হচ্ছে কি 1 তার মাঝখানে হাফ, আবার এই হাফ আর 0 মাঝখানে 1-এর 4, আর 1-এর 2 আর 1-এর মাঝখানে হচ্ছে 3-এর 4। এটাকে বলা হচ্ছে লিনিয়ার বা তোমার হচ্ছে কি লেন্থ মডেল, ঠিক আছে। আর একটা জিনিস রয়েছে সেটাও আমরা করতে পারি, সেটা সেট মডেল বা দলগত মডেল। এখানে কি বলা হয় না, দেখো একগুচ্ছ বস্তুর মধ্যে নির্দিষ্ট অংশ বেছে নেওয়া হয়। যেমন দেখো বলছে 10টি বলের মধ্যে 3টি লাল বল, অর্থাৎ তাহলে লাল ধরো 10টি হচ্ছে কি বল রয়েছে, তাই না, তাহলে তার মধ্যে বলছে 3টি লাল বল, তাহলে রেড হচ্ছে কি তোমার বল যদি 3টি হয় তাহলে তার অংশটা কত, 3/10, তাই না, তার অংশটা কত হবে 3/10। তাহলে এইভাবে আমরা কি করি, না কোনো দলগত মডেল মাধ্যমে, ধরো বাকি হচ্ছে কি তোমার গ্রিন রয়েছে, তাহলে গ্রিন কত থাকবে, তাহলে হচ্ছে কি তোমার 7/10 হবে, তাই না, 7/10, তাই না। তো এইভাবে আমরা কি করছি, তাহলে পুরো অংশটা 1 হয়ে গেল। তো অতএব হচ্ছে কি এইভাবে আমরা রিপ্রেজেন্ট করি দলগত মডেল বা সেট মডেল। ওকে, চলো তাহলে তোমরা এই যে কনসেপ্টটা বুঝতে পারলে যে ভগ্নাংশ শিখনের পেডাগজিক্যাল যে মডেল সেটাকে আমরা 3টি ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে কি এরিয়া মডেল, একটা লেন্থ মডেল, একটা সেট মডেল। একটু তোমরা জানাও তো বাবা যে বুঝতে পারলে কিনা, যারা যারা ক্লাস করছো একটু জানাও তো। দেখো আমি হয়তো তোমরা বলবে যে বড়াই করছি, বাট তোমাদেরকে আমি বলে দিচ্ছি, তোমাদেরকে এইরকম ভাবে কেউ তোমাদেরকে এই বয়সে এসে তোমাকে কেউ পড়াবে না, ঠিক আছে। যেটা তোমাদেরকে পড়ানো হচ্ছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা অন্যান্য জায়গায় খোঁজ নিতে পারো, এইরকম ভাবে তোমাদের কেউ দেখিয়ে পড়াবে না, ঠিক আছে। হয়তো অন্যভাবে তোমাকে প্র্যাকটিস করিয়ে দেবে, কিন্তু এইভাবে কি পড়াবে না। তো এই জন্য যে সুযোগটা পাচ্ছ পড়ে নাও ভালো করে, হ্যাঁ। আর তোমাদেরকে বারবার বলি এই সমস্ত ক্লাসগুলোকে তোমরা মিস করবে না, লাইভ ক্লাসটা করবে, ঠিক আছে। লাইভ ক্লাস না করলে তোমরা কিন্তু পিছিয়ে যাবে, তাই না, এটা সিকোয়েন্স হারিয়ে যাবে, বুঝতে পারলে। অনেকে হয়তো বাজারে পড়াচ্ছে কিন্তু তোমাদেরকে এইভাবে ধরে ধরে কেউ পড়াবে না। তো এই জন্য তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব যে সামনে পরীক্ষা আসবে, তো তার জন্য কনসেপ্টগুলো করাতে গেলে লাইভ ক্লাস করাটা খুব জরুরি। আর যদি তোমরা না করো তাহলে তোমরা কিন্তু পিছিয়ে যাবে, তাই না। ম্যাথমেটিক্সের প্রত্যেকটা চ্যাপ্টার একটা চ্যাপ্টারের সাথে আর একটা চ্যাপ্টার ইন্টারকানেক্টেড থাকে, তো সেক্ষেত্রে একটা যদি মিস করে দাও, হ্যাঁ হয়তো রেকর্ডেড ভিডিও দেওয়া হয়, তবে আমার মনে হয় যে তোমরা লাইভ ক্লাসটা করলে যতটা শিখতে পারো রেকর্ডেড ভিডিওতে সেই জিনিসটা হয় না, ঠিক আছে। চলো এবারে দেখো, এবারে আমরা কিছু কমন মিসকনসেপশন যেটা আমাদের অনেক সময় হয়ে থাকে সেই জিনিসগুলো তোমাদেরকে একটু ধরিয়ে দিচ্ছি। শিক্ষার্থীদের সাধারণ ভুল ধারণা কিছু রয়েছে, সেই ভুল ধারণাগুলো কি কি জিনিস সেগুলো জেনে নাও। আচ্ছা, এবার যেটা আমরা বলছি দেখো যে হোল নাম্বার বায়াস। শিক্ষার্থীরা অনেকে মনে করে ভগ্নাংশের হর বড় হলে ভগ্নাংশটি বড় হবে, তাই না। আমরা কি মনে করি যে অনেক সময় ধরো 1-এর 4 সাপোজ আর 1-এর 2, তাই তো, 1-এর 4 আর 1-এর 2। তো এখানে আমরা বাচ্চারা মানে যারা নতুন শেখে আর কি, তোমরা হয়তো এখন অনেকেই হচ্ছে কি জেনে গেছো বা জানো তোমরা যে ধরো 1-এর 4 আর 1-এর 2, তাহলে যদি 1-এর 4 আর 1-এর 2 আমরা ধরি তাহলে আপাত দৃষ্টিতে কি মনে হয়, শিক্ষার্থীরা কি মনে করবে যে
একের চারটা বড় মনে হয় করবে না কেন, যেহেতু 4 আর হচ্ছে কি তোমার 2 এর মধ্যে 4টাকে বড় সংখ্যা লাগছে, কিন্তু হিসাব মতন কোনটা বড় কোনটা ছোট নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমরা যদি পার্সেন্টেজে ধরি তাহলে এটা যদি 50% হয়, এটা 25% হয়, তাই তো? আমি ঠিক বলছি তো? তাহলে সেক্ষেত্রে বড় কোনটা? আক্ষরিক অর্থে বা প্রকৃতভাবে বড় হচ্ছে কি 1 এর 2, 1 এর 4টা ছোট হয়। কিন্তু যেটা অনেক সময় মিসকনসেপশন হয়ে যায় যে আমরা বলে ফেলি যে 1 এর 4টা বড়, 1 এর 2টা ছোট, তাই তো? কি বলছি বুঝতে পারলে? তো আমার মনে হলো এটাও তোমাদেরকে দেখিয়ে দিই। আচ্ছা, আর একটা জিনিস যেটা হয়, যোগ বিয়োগের ভুল, অর্থাৎ লবের সাথে লব, হরের সাথে হর সরাসরি যোগ করে ফেলে। ফর এক্সাম্পল ধরো 1 এর 2 প্লাস 1 এর 3, তাই না? অনেক সময় দেখবে বাচ্চারা করে কি 1 + 1 2, আর এখানে 2 + 3 = 5, এটা করে ফেলা হয়। কিন্তু এরকম কি আদৌ হয়? এরকম কি আমরা করি? কিন্তু দেখবে এটা কিন্তু বাচ্চারা অধিকাংশ ক্ষেত্রে যখন শেখে তখন এই ভুলটা করে ফেলে। তখন আমরা কি করি, মানে এখান থেকেও কোশ্চেন থাকবে, মানে এটা আমি দেখাচ্ছি, মানে এই নয় যে তোমাদেরকে আমি এক্সট্রা করে এইসব জিনিস বোঝাচ্ছি, তা নয়। ধরো তোমাকে বলবে যে এটা এই ধরনের ভগ্নাংশের ক্ষেত্রে কি কি ভুল হওয়ার সম্ভাবনা বাচ্চাদের মধ্যে প্রবণতা দেখা যায়, এখান থেকে কোশ্চেন আসে, ঠিক আছে? দেখবে সিটেটের কোশ্চেন আমি দেখেছি, সিটেটের কোশ্চেনের ক্ষেত্রে এই ধরনের কোশ্চেনগুলো দেয়, ঠিক আছে? যারা সিটেট পরীক্ষা দাও বা যারা সিটেটের কোশ্চেন দেখেছো তোমরা দেখবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করি, এই ধরনের যোগের ক্ষেত্রে আমরা 2 এবং 3 এর লসাগু করি, দিয়ে তারপরে হচ্ছে কি আমরা গুণ করি, তাই না? মানে ভাগ করে হচ্ছে যোগ করি। তো সেক্ষেত্রে এটাকে আমরা নর্মালি যারা বাচ্চারা ভুল করে কি হরের সাথে হর, লবের সাথে লব যোগ করে বসিয়ে দেয়, তাহলে সেটা কিন্তু কমন মিসকনসেপশন বা মিস্টেক, তাই না? চলো, তাহলে এই দুটো জিনিস বুঝতে পারলে যে কোথায় মিস্টেকটা হয়, বুঝতে পারলে সবাই? একটু জানাও তো তোমরা, আর তার সাথে জানাও যে ক্লাসটা তোমাদের কেমন লাগছে, ক্লাসটা কেমন লাগছে তোমরা জানাও, তাই না? তাহলে যারা যারা হচ্ছে কি প্রথম থেকে জয়েন আছো বা যারা দেরি করে জয়েন করেছো, আমি প্রত্যেকটা জিনিস আবার বলে দিচ্ছি। আজকে আমরা যে ক্লাসটা করাচ্ছি সেটা হচ্ছে ম্যাথমেটিক্সের ফ্র্যাকশন বা ভগ্নাংশের, মানে তোমার হচ্ছে কি অঙ্ক, ঠিক আছে? তো সেটা পড়ার আগে আমরা হচ্ছে ভগ্নাংশ কাকে বলে, একটা ভগ্নাংশের উদাহরণ, ভগ্নাংশের হচ্ছে কি প্রকারভেদ, এবং ভগ্নাংশের প্যাডাগজিক্যাল মডেলের টাইপসগুলো কি কি রয়েছে সেগুলো আমরা পড়লাম, তাই না? এরিয়া মডেল, লেন্থ লিনিয়ার মডেল বা সেট মডেল, এগুলো পড়লাম আমরা। তারপরে আমরা পড়লাম হচ্ছে কি কিছু কমন মিসকনসেপশন, যেগুলো হচ্ছে ভুল ধারণা, সেগুলো আমরা জানলাম। এবারে যে বা যারা ক্লাস করছো, ঠিক আছে, তার কতটা তোমরা বুঝতে পারলে তার রিফ্লেকশন হিসাবে আমাকে কিন্তু প্রত্যেকে উত্তর করে দেখাবে, ঠিক আছে? আমি কিন্তু তোমাদেরকে কোশ্চেন দেখাবো এবং প্রত্যেকে কিন্তু উত্তর করবে, তারপরে আমি অ্যান্সারটা সঠিক কিনা ভুল সেটা আমি বলবো, ঠিক আছে? তো ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে, দেখো, যে বলেছে যে তোমার হুইচ অফ দ্য ফলোইং pedagogical strategies is most appropriate for introducing the concept of addition of fractions like 1/2 plus 1/3 at upper primary level? বাংলায় বলছি, উচ্চ প্রাথমিক স্তরে 1/2 প্লাস 1/3 মতন ভগ্নাংশে যোগের ধারণা দেওয়ার জন্য নিচের কোন প্যাডাগজিক্যাল কৌশলটি সবচেয়ে উপযুক্ত? দেখি কারা উত্তর হচ্ছে সঠিক করতে পারে। আমি দেখতে পাচ্ছি এখানে প্রায় তোমরা 33 বা তার এবার প্লাস করছো, কিন্তু উত্তর কিন্তু আমি সবার কাছ থেকে পাবো, ঠিক আছে? আমি এটা আশা করব, তাই না? আমি আশা করব সবাই উত্তর করবে, কারণ নাহলে হচ্ছে কি সেই প্রবলেমই থেকে যাবে, তাই না? উত্তর কিন্তু আমি সবার কাছ থেকে আশা করব। সবার কাছ থেকে পাইনি কিন্তু। আচ্ছা, তোমরা বি বলছো। দেখো এখানে কি কি বলেছে। অপশন এ বলেছে সরাসরি লসাগুর নিয়ম শিখিয়ে দেওয়া, কাগজে ভাঁজ বা ফ্র্যাকশন স্ট্রিপ ব্যবহার করে দৃশ্যমানভাবে অংশগুলি উপস্থাপন করা। তারপরে কি বলেছে, তারপর বলেছে যে তোমার শিক্ষার্থীদের সূত্রটি মুখস্থ করতে বলা।
নাকি বাড়ির কাজের জন্য 20টি একই প্রশ্নের 20টি একই ধরনের প্রশ্ন দেওয়া? আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম জন বলছে বি। লাস্টে শ্রেয়সী মণ্ডল বলছে যে স্যার এ কি হতে পারে, তাই না? কি হবে বলো? আমি আবার একটু সুযোগ দিচ্ছি তোমাদের। স্যার বাচ্চাদের যদি প্রথমেই নিয়ম শিখিয়ে দেওয়া হয় তাহলে তারা ভয় পেয়ে যাবে, মানে নিয়ম দেখলে এত কড়াকড়ি দেখলে ভয় পেয়ে যাবে। আচ্ছা, তোমার একটা যুক্তি, সে এজন্য- বলছে যে বাচ্চাদেরকে নিয়ম দেখালে তারা ভয় পেয়ে যাবে, তাই না? বাকি যারা ক্লাস করছে দেখি প্রত্যেকের একটা মানে আইডিয়া নিচ্ছি আর কি, ঠিক আছে? কারণ সবাই তো থিওরিটা পড়লো। শিখবে তো এটা ঠিকঠাক মনে থাকবে তাহলে এদের। মানে মূর্ত ধারণাটার মাধ্যমে বিমূর্ত যে চিন্তাটা সেটাই এটা দ্বারা হবে। এই কথায় অপশন বিটাই মনে হচ্ছে স্যার। আচ্ছা, তাহলে তুমি বলছো যে অপশন বিটা হওয়া উচিত, তাই তো? আচ্ছা, আর কার কি মনে হচ্ছে? হ্যাঁ স্যার। দেখো এবারে একটা জায়গায় কনফিউশন তৈরি হচ্ছে কেন বলো দেখি। যেহেতু আমি এই যে এখানে দেখালাম না, এই যে এটি হচ্ছে কি তোমার দূর করতে লসাগু বা ভিজুয়াল মডেলের সাহায্য নিতে হবে। তা দেখো তাহলে এই জন্য হচ্ছে কি অনেকে এর কথা ভাবছি, কিন্তু দেখো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এখানে যারা যারা অপশন বি বলেছো একদম পারফেক্ট উত্তরই বলেছো। তবে এখানে একটু তোমাদেরকে আমার মনে হয় যদি এক্সপ্লেন করে দিই তাহলে ভালো হয় জিনিসটা। দেখো যে স্যার আমি ওটা অ্যান্সার বি বলেছি, কিন্তু মানে ও ওই যে একজন বলেছে যে এটা কেন হবে না তাই বললাম ওটা। আচ্ছা দেখো তাহলে আমি বলে দিচ্ছি, দেখো তাহলে প্রাথমিক কিংবা উচ্চ প্রাথমিক স্তরে যে কোনো গাণিতিক ধারণা শুরু করার জন্য একটা তোমরা দেখবে মূর্ত বা দৃশ্যমান মাধ্যম ব্যবহার করা সবচেয়ে কার্যকর, তাই তো? তো যদি সরাসরি লসাগু বা সূত্র মুখস্থ করলে শিক্ষার্থীরা তার পেছনে যুক্তি বুঝতে পারবে না, এটা স্বাভাবিক। তো এই জন্য কাগজের ভাঁজ বা স্ট্রিপ, কারণ আমরা তো বললাম ভিজুয়াল মডেল, তাহলে ভিজুয়াল মডেল যদি আমরা করে দেখাতে পারি, যেহেতু আমরা বলছি না যে একদম পুরো প্রাথমিক অবস্থায় তাদেরকে শেখাচ্ছি, তো এই জন্য কাগজের ভাঁজ বা স্ট্রিপের মাধ্যমে শিক্ষার্থীরা স্পষ্টভাবে দেখতে পায় কিভাবে ভিন্ন আকারের দুটি অংশ যুক্ত হয়ে একটি নতুন অংশ তৈরি করছে। তো এই জন্য এটা কিন্তু অপশন বি যারা যারা বলেছো তোমাদের একদম সঠিক উত্তর, ঠিক আছে? চলো কোশ্চেন নাম্বার 2। একজন শিক্ষার্থী দাবি করেন যে 1/4 হলো 1/2 চেয়ে বড়, কারণ 4 হলো 2 চেয়ে বড়। এই ভুল ধারণাকে কি কি বলা হয়? এই ভুল ধারণাকে কি বলা হয় বলো? এই ভুল ধারণাকে কি বলা হয়? এখানে বলেছে যে পূর্ণ সংখ্যার ধর্মের অতি সাধারণীকরণ বা হোল নাম্বার বায়াস, পঠন দক্ষতার অভাব, পরিমাপের ত্রুটি নাকি ডিসগ্রাফিয়া। একদম যারা যারা অপশন এ বলেছো একদম সঠিক। আমি এই প্রসঙ্গে একটা কথা বলি, দেখবে সিটেট যারা দিয়েছো বা দেবে, তোমরা দেখবে এমন এই ধরনের কোশ্চান তোমাকে হঠাৎ করে দিয়ে দিলে না, তুমি ভাবো যে এরা কোথা থেকে কোশ্চান সেট করে। আমি এই জন্য দেখলাম যে আমি এমন কিছু তোমাদেরকে জিনিস পড়াবো যেগুলো তোমরা পরবর্তীকালে এই ধরনের কোশ্চান পাও, তাই না? হঠাৎ করে দেখবে যারা সিটের পরীক্ষা দিতে যায় যে বাবা এই ধরনের কি কোশ্চান চলে এলো, তো এগুলো দেখবে কোনো বইতে বা কোনো কেউ তোমাকে আইডিয়া দেবে না। তো আমি মনে করলাম যে এই জিনিসগুলো তোমাদেরকে পড়ে দেওয়া দরকার আছে। তো দেখো এখানে মূলত হচ্ছে কি শিক্ষার্থীরা যখন পূর্ণ সংখ্যার নিয়ম বা ধর্মকে, তাই না, অর্থাৎ 4 যখন 2 শিখছে, তাই না, তো তখন হচ্ছে কি আমরা ভুলভাবে ভগ্নাংশের ক্ষেত্রেও সেটাকে প্রয়োগ করে দেয়। এইটাকে আমরা কি বলি, এই 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 যে ভুল করার যে ইয়েটা প্রবণতা, সেটাকে আমরা বলি হোল নাম্বার বায়াস। কি বলা হয়? হোল নাম্বার বায়াস। ওকে, তাহলে এই যে হোল নাম্বার বায়াস, তো তারা ভাবে যে বড় হলেই ভগ্নাংশটি বড় হবে, যা সাধারণত কিন্তু ভুল। তাহলে এই জন্য আমরা এখানে অপশন এটাকে অ্যান্সার করে আসবো, ঠিক আছে? ভালো করে মনে রাখবে। হ্যাঁ, চলো কোশ্চেন নাম্বার 3। স্যার ভুল নাম্বার বাড়াই কোনটা কি বললেন আরেকবার বলুন। মানে এমনি নর্মালি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যে বললাম যে 4টা হচ্ছে কি 2 থেকে বড়, তাহলে এটা হচ্ছে কি তোমার আমাদের মাথায় গেঁথে গেছে, বাচ্চাদের মাথায়ও গেঁথে গেছে যে সর্বদা 4 হচ্ছে 2 থেকে বড়। তাহলে যখন ভগ্নাংশের ক্ষেত্রে আমরা দিচ্ছি তখন সেই কনসেপ্টটা মাথায় চলে আসছে যে এখানে হচ্ছে কি তোমার 4টা হচ্ছে কি 2 থেকে বড়, সেই জন্য সে ভুল করে ফেলছে। কিন্তু সে এটাকে বলা হচ্ছে কি হোল নাম্বার বায়াস। বুঝতে পেরেছি তো? পূর্ণ সংখ্যা ধর্মের অতি তোমার হচ্ছে কি সাধারণীকরণ নিয়ম, যেটা হোল নাম্বার বায়াস। বুঝতে পেরেছো? চলো কোশ্চেন নাম্বার 3।
এবার বলছে দেখো, ভগ্নাংশের ঘনত্বের ধর্ম অর্থাৎ যে কোনো দুটি ভগ্নাংশের মধ্যে অসীম সংখ্যক ভগ্নাংশ থাকে। এবার এইটা প্রদর্শনের জন্য কোন মডেলটি সবচেয়ে উপযুক্ত? ঠিক আছে, ক্ষেত্রফল মডেল নাকি সেট মডেল নাকি লিনিয়ার নাম্বার লাইন মডেল নাকি ভলিউম মডেল? ভগ্নাংশের ঘনত্বের ধর্ম, তাই না? যে কোনো দুটি ভগ্নাংশের মধ্যে অসীম সংখ্যক ভগ্নাংশ থাকে। দেখি কার কত বুদ্ধি দেখি। আমি দেখতে পাচ্ছি অনেকেরই কিন্তু উত্তর সি আসছে, তাই তো? দেখি কার কত বুদ্ধি। এখানে শুধু অনুপমা বলছে বি। আচ্ছা, আর কারা কারা বি বলছে? আর কারা কারা বি বলছে? দেখো, এটা কেন কারা বি করছে আমি জানি না, বা তোমরা কেন বি করছো এটাও আমি বুঝতে পারছি না। দেখো ভালো করে শোনো, যে কোনো দুটি ভগ্নাংশের মধ্যে অসীম সংখ্যক ভগ্নাংশ থাকে। ধরো এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম না, 0 থেকে হচ্ছে কি 1, এখানে দেখানো হলো যে 3-এর 4, 1-এর 2, তাই না? বা তোমার হচ্ছে কি 1-এর 4, এই যে দেখো 0 থেকে 1-এর মাঝখানে দেখো, বা 3-এর 4-এর মাঝখানে 1-এর 2 আসতে পারে। তাহলে এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? এটাকে আমরা নাম্বার লাইন মডেল বা সংখ্যা রেখা মডেল দিয়ে রিপ্রেজেন্ট করব না? আমরা কিভাবে রিপ্রেজেন্ট করলাম একটু আগেই তো দেখালাম, যে একটি রৈখিক বা অবিচ্ছিন্ন মডেল দুটি বিন্দুর মাঝের অংশকে আমরা যত ছোট ছোট ভাগে ভাগ করি না কেন, সেখানে সবসময় আরো নতুন বিন্দু বা ভগ্নাংশ খুঁজে পাওয়া সম্ভব। এই যে ধরো আমি 1 আর 3-এর 4 করছি, এর মাঝখানে ভগ্নাংশ আছে, এর মাঝখানেও ভগ্নাংশ আছে, এর মাঝখানেও আছে, এর মাঝখানেও আছে। তাহলে যত ছোট ছোট ভাগে ভাগ করি না কেন, সেখানে সবসময় আরো কিন্তু নতুন বিন্দু বা ভগ্নাংশ খুঁজে পাওয়া সম্ভব, তাই না? এই অবিচ্ছিন্নতা প্রদর্শনের জন্য সংখ্যা রেখাই কিন্তু সেরা মডেল হিসাবে আমরা মনে করতে পারি, তাই না? তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। সবাই বুঝতে পারলে কি না একটু জানাও তো, সিসি বলে লিখো। যদি সবাই বুঝতে পেরে থাকো তাহলে সিসি বলে লিখো। সিসি মানে ক্রিস্টাল ক্লিয়ার। সিসি স্ট্যান্ড ফর ক্রিস্টাল ক্লিয়ার। ঠিক আছে, যারা নতুন তারা জানে না, তাদেরকে বলে দিচ্ছি সিসি মানে ক্রিস্টাল ক্লিয়ার। চলো নেক্সট। এবারে দেখো কোশ্চেন নাম্বার 4। দেখো আমি আজকে তাড়াহুড়া করছি না, খুব ধরে ধরে করার চেষ্টা করছি। আমি জানি যে ম্যাথামেটিক্সটাকে খুব তাড়াহুড়া করলে হবে না। চলো কোশ্চেন নাম্বার 4 কি বলছে দেখো, যে ভগ্নাংশগুলি একই মান বা একটি সমগ্র অংশের একই অংশ প্রকাশ করে, যেমন 2-এর 3, 4-এর 6, 6-এর 9, সবগুলো মান কিন্তু একই, তাহলে তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলছি যে অপ্রকৃত ভগ্নাংশ নাকি সমতুল্য ভগ্নাংশ নাকি সমহর বিশিষ্ট ভগ্নাংশ নাকি মিক্সড ফ্র্যাকশন? ইয়েস, এটা যারা ভুল বলবে না তার ক্লাস করা আমি বন্ধ করে দেবো। ঠিক আছে, এটার উত্তর যে ভুল করবে তার কিন্তু ক্লাসরুম আইডি আমি ব্লক করে দেবো। ক্লাসরুম আইডি ব্লক করে দিলে সে কিন্তু আর ক্লাস করতে পারবে না। ঠিক আছে, তোমরা দেখো কেউ কি ভুল বলেছে? যদি ভুল বলে থাকে আমাকে বলো কে ভুল বলেছে। কেউ তাহলে ভুল বলেন, তাই তো? আমি দেখে নিচ্ছি চেক করে, সবাই ঠিক বলেছে। ঠিক আছে, ভুল করলে কিন্তু সে তাকে আর আজকে থেকে তার ক্লাস করা বন্ধ। ঠিক আছে, চলো নেক্সট। কোশ্চেন নাম্বার 5 বলেছে এনসিএফ 2005 অনুসারে উচ্চ প্রাথমিক স্তরে ভগ্নাংশ সংক্রান্ত গণিত শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত কি? তাই না? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, পরীক্ষার আসার সম্ভাবনা প্রায় 90% এভাব। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। বলেছে শিক্ষার্থীদের শুধুমাত্র বোর্ড পরীক্ষার জন্য প্রস্তুত করা, সমগ্র সম্পর্কিত বাস্তব জীবনের পরিস্থিতিকে গাণিতিকরণ করার ক্ষমতা বৃদ্ধি করা, নাকি সমস্ত ধরনের ভগ্নাংশের সংজ্ঞা মুখস্থ করানো, কোনো কিছু না বুঝে কেবল যান্ত্রিক গণনার গতি বাড়ানো। দেখো তাহলে কি হবে এটা? একদম অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা একটু জানাও তো, তোমাদের ভালো লাগছে তো? ক্লাস করতে ভালো লাগছে? মানে বুঝতে পারছো তো সব ঠিকঠাক? ভালো লাগছে? ঠিক আছে, চলো চলো নেক্সট। এবার দেখো কি বলেছে, দেখো কোশ্চেন নাম্বার 6 বলছে দেখো, আচ্ছা আমি বাংলা কোশ্চেনটা পড়ছি এই কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট বাংলা, যারা ইংলিশ রয়েছে ইংলিশ কোশ্চেনটাও পড়তে পারো। ঠিক আছে, তোমাদের মর্জি। দেখো এখানে বলেছে যে তোমার 3/5
ডিভাইডেড 2/3 সমাধান করার সময় একজন শিক্ষার্থী এটিকে 3/5 গুণিতক 2/3 এ পরিবর্তন করে, কিন্তু সে জানে না কেন ভাজকটি উল্টে গেল। এই ধারণাগত ঘাটতি দূর করতে শিক্ষকের উচিত কি করা উচিত? শিক্ষক কি করবেন? শিক্ষক কি করবেন বলছে, শিক্ষার্থীকে শুধু উল্টে দাও এবং গুণ করো, নিয়মটি মুখস্থ করতে বলবেন। দৃশ্যমান প্রসঙ্গের সাহায্যে গুণোত্তর, বিপরীতক ও বা অনন্য হিসাবে ভাগের যৌক্তিক অর্থ ব্যাখ্যা করা হয়। প্রশ্ন করার জন্য শিক্ষার্থীকে বকাঝকা করা, উত্তরটি সঠিক হওয়া পর্যন্ত এটিকে উপেক্ষা করা। বলো কি হবে? মানে দেখো, এটা কিন্তু তোমরা কিংবা আমরা, ঠিক আছে, মানে আমি এইভাবেই শিখেছি। আমাদেরকে মাস্টাররা তখন এইভাবেই শিখাতো যে ধরো 3/5 ডিভাইডেড যদি হচ্ছে কি 2/3 থাকে, তাহলে এটা করার সময় আমাদেরকে এইভাবেই বলতো যে 3/5কে তোমরা একটা গুণ করতে গেলে উল্টে দিতে হয়, 2/3 করতে হয়, তাই না? এটাই আমাদেরকে শিখিয়েছিল সবাই। আমি জানি না তোমাদেরকে অ্যাকচুয়াল নিয়মটা শিখিয়েছে কিনা, তাই না? তাহলে উত্তর কিন্তু আমরা অপশন বি করব, তাই না? এটা কারণ হচ্ছে দৃশ্যমান প্রসঙ্গের সাহায্যে গুণোত্তর, বিপরীতক বা অনন্য হিসাবে ভাগের যৌক্তিক অর্থ ব্যাখ্যা করা যায়, তার জন্য আমরা করে থাকি। কিন্তু আমিও কিন্তু এইভাবেই শিখেছি, বা আমাদেরকে মাস্টাররা এইভাবেই শিখিয়েছে। আমি জানি না তোমরা হয়তো ভালো স্কুলে পড়েছো, তোমাদেরকে অন্য কিছু এই নিয়মে শিখিয়েছে, তাই না? তাহলে এখানে আমরা শিক্ষায় কেবল নিয়ম বা শর্টকাট মুখস্থ করানো অনুচিত। ভাগের নিয়মটির পেছনে আসল যুক্তি হচ্ছে রেসিপ্রোকাল মাল্টিপ্লিকেশন, তাই না? দৃশ্যমান চিত্রের মাধ্যমে বোঝালে শিক্ষার্থী ধারণাগত ভিত্তিটা ভালো হয়। কিন্তু আমাদেরকে এইভাবেই মাস্টাররা শিখাতো যে ভাগ থাকলে উল্টে দাও, তাই না? ভাগ থাকলে উল্টে দাও। যাই হোক, এবার দেখো কোশ্চেন নাম্বার 7। দেখো বলছে নিচের কোনটি একটি অপ্রকৃত ভগ্নাংশের উদাহরণ? তাহলে অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমি তোমাদেরকে আবার রিমেম্বার করে দিচ্ছি যে যখন হচ্ছে কি যেখানে লব হচ্ছে হরের চেয়ে হচ্ছে কি বড় বা সমান হয়, তাই না? লবটা হচ্ছে কি হরের থেকে বড় কিংবা সমান হবে, অর্থাৎ বা এইটা আর কি, এইটা সমান কিংবা তোমার হচ্ছে কি লবটা বড় হবে হরের তুলনায়। তাহলে ভালো করে দেখো, এখানে হর বড় আছে, এটা হর বড় আছে, এটা হবে না, এটাও হর বড় আছে, তাই না? এটা যদি করি আমরা 75/100, 25 3 75, 25 4 100, এটাও হবে না, কারণ হর বড় আছে, লব হর বড় আছে। এখানে দেখো লব বড় আছে, তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, অপশন বি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? চলো দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 8। বলছে যে যা পিয়াজের জ্ঞানমূলক বিকাশ তথ্য অনুসারে উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা কোন স্তরে থাকে যা তাদের বিমূর্ত বীজগাণিতিক ভগ্নাংশ বুঝতে সাহায্য করে, তাই না? তারা কোন স্তরে থাকে যা তাদের বিমূর্ত বীজগাণিতিক ভগ্নাংশ বুঝতে সাহায্য করে, তাই না? বলছে সংবেদন সঞ্চালকীয় স্তর, মানে সেন্সরি মোটর, নাকি প্রি অপারেশনাল, নাকি কংক্রিট অপারেশনাল, নাকি ফর্মাল। এটা আমি তোমাদেরকে বহুবার প্র্যাকটিস করিয়েছি। জ্ঞানমূলক বিকাশ তত্ত্ব বা কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি যদি আমরা দেখি, এটা আমি তোমাদেরকে বহুবার প্র্যাকটিস করিয়েছি। এটা 11 থেকে শুরু হয়, বছর থেকে, তাই না? আমি বহুবার পড়িয়েছি এটা। যারা অপশন ডি বলেছে একদম সঠিক, ফর্মাল অপারেশনাল স্টেজ। এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, বুঝতে পারলে? পরীক্ষার আসার সম্ভাবনা 90% এবাভ, পরীক্ষা আসার সম্ভাবনা। ঠিক আছে, তো ওতে হচ্ছে কি আমি একটু আলোচনা করে দিচ্ছি। দেখো যে পেঁয়াজে, এখানে এটা কিভাবে, হ্যাঁ বলে দিচ্ছি। তো পেঁয়াজের যে থিওরি, সেখানে আমরা দেখতে পাই যে 11 বছর বয়সের পর থেকে শিশুরা তারা ফর্মাল অপারেশনাল বা যৌক্তিক সক্রিয়তার স্তরে কিন্তু প্রবেশ করে যায়। এই স্তরে যারা প্রবেশ করে তারা বিমূর্ত চিন্তা ভাবনা, যেটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং বলি, আমি লিখে দিচ্ছি এখানে, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং বা বিমূর্ত। ওকে, তাহলে বলবে যে বিমূর্ত চিন্তা ভাবনা, তাহলে এই জিনিসগুলো তারা তাদের মধ্যে ঢুকতে শুরু করে। ঠিক আছে, ফলে তারা কি হয়, যেহেতু বিমূর্ত বা অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং তার মধ্যে ঢুকছে, তখন হচ্ছে কি সে জটিল বীজগাণিতিক ধারণা কিন্তু সে বুঝতে পারে। এই জন্য যে সিলেবাস বা তাদের জন্য যে কারিকুলাম সেট আপ করা হয়,
দেখবে এই 11 বছর থেকে আস্তে আস্তে করে তাদের ক্ষেত্রে বীজগণিত থেকে শুরু করে, জিওমেট্রি থেকে শুরু করে, জ্যামিতি থেকে শুরু করে, সেখানে অ্যাবস্ট্রাক্ট লেভেলের যে ম্যাথামেটিক্যাল যে অপারেশনগুলো তবে করানো হয়। কি বললাম বুঝতে পারে? এটা তুমি বলবে যে স্যার সবার ক্ষেত্রে কি প্রযোজ্য? না, এভারেজ স্টুডেন্টের ক্ষেত্রে 11 থেকেই কাজ করে। তবে কিছু কিছু ক্ষেত্রে যারা এক্সট্রা মেরিটোরিয়াস হয় বা কিছু যারা অ্যাবনর্মাল মানে এক্সট্রা হচ্ছে তোমার অ্যাক্টিভিটি সম্পন্ন যারা শিশু হয়, তাই না, তো তাদের ক্ষেত্রে হয়তো একটু আগে থেকে ডেভেলপ করে যায়, কিন্তু গড় শিশু হচ্ছে 11 বছর থেকে। ওকে, তাহলে তখন হচ্ছে কি এই যে ব্যাপারটাকে বলেছেন কে না জাফিয়াকে, তিনি এটাকে কগনিটিভ ডেভেলপমেন্ট বলেছেন। এটা 11 বছর থেকে শুরু হয়। এই বয়সের থেকে শিশুরা অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং বা বিমূর্ত চিন্তা ভাবনা, তাই না, তাহলে তার আগে কিন্তু তারা অ্যাবস্ট্রাক্ট যে তোমার হচ্ছে কি থিঙ্কিং এর মধ্যে থাকে, কিন্তু এখান থেকেই তারা অ্যাবস্ট্রাক্ট বা বিমূর্ত চিন্তা ভাবনাতে প্রবেশ করে, যার কারণে আমরা সেখানে জটিল বীজগাণিতিক সমস্যাগুলো তাদেরকে দিয়ে করানো শুরু করি। ঠিক আছে, যে বলছিলে বুঝতে পারোনি, এবারে বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? যে বলছিলে বুঝতে পারোনি, এবারে বুঝতে পেরেছো না বুঝতে পারোনি বলো? যা, সে কোথায় গেল? সে কি চলে গেল কোথায় নাকি? চলো, কোশ্চেন নাম্বার হচ্ছে 9। একজন শিক্ষক একটি কেক ব্যবহার করে দেখালেন 1-2 1-2 হলো 1-4। ভাইগটস্কির পরিভাষায় এই কেক এবং নির্দেশিত আলোচনাটি কি হিসাবে কাজ করে, তাই না? স্ক্যাফোল্ডিং বা মাচা, ইগোসেন্ট্রিক স্পিচ বা অহংকেন্দ্রিক বাক্যালাপ, অভ্যন্তরীণ প্রেষণা, নাকি স্কিমা গঠন? ঠিক আছে, তাহলে এখানে কি হিসাবে কাজ করছে বলো? তাহলে মনে রাখবে এটা হচ্ছে স্ক্যাফোল্ডিং হিসাবে কাজ করছে, তাই না? কারণ কেন আমি বলে দিচ্ছি, দেখো, যে ভাইগটস্কির তথ্য অনুযায়ী কোনো জটিল ধারণা শেখার সময় শিক্ষক যদি কোনো বাহ্যিক উপাদান, হ্যাঁ, যখন শিক্ষার্থীদের সাময়িক সাহায্য বা মানে পরিকাঠামো প্রদান করে, হ্যাঁ, তখন তাকে আমরা স্ক্যাফোল্ডিং বলে থাকি, তাই না? আমরা বিএড করাকালীন এটাকে স্ক্যাফোল্ডিং নামেই পড়েছি। অ্যাকচুয়ালি তার সেটাকে মাচা বলে, কিন্তু মাচা খুব কমজন তোমরা শুনেছো, সবাই স্ক্যাফোল্ডিং নামটাই তোমরা শুনেছো, তাই তো? বা আমরা দেখবে বিএড এর পরীক্ষা দেওয়ার সময় স্ক্যাফোল্ডিং বলেই লিখেছি। যাই হোক, তোমরা হয়তো সেটা করেছো, যদি বিএড এর পরীক্ষা দিয়ে থাকো, সবাই দিয়েছে আশা করি। দেখো, তাহলে সেক্ষেত্রে আমরা অপশন এটাকেই করবো, তাই তো? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো, কোশ্চেন নাম্বার 10 বলছে, দেখো, যে একটি ডায়াগনস্টিক টেস্টে দেখা গেল ক্লাস 6 এর অধিকাংশ শিক্ষার্থীর দুটি অসদৃশ্য ভগ্নাংশের, যেমন 2-3 এবং 3-4 এর মধ্যে বড় ভগ্নাংশটি চিহ্নিত করতে সমস্যা হচ্ছে। তাহলে শিক্ষকের পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত? শিক্ষকের পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত? তাহলে বলেছে অনুত্তীর্ণ শিক্ষার্থীদের শাস্তি দেওয়া, ভিজুয়াল বিন্যাস ব্যবহার করে সাধারণ হর খোঁজার উপর জোর দিয়ে প্রতিকারমূলক শিক্ষণের ব্যবস্থা করা, অবিলম্বে পরবর্তী অধ্যায়ে চলে যাওয়া, অভিভাবকদের জানানো যে তাদের হচ্ছে সন্তানরা গণিতে দুর্বল। দেখো, এটা মানে হচ্ছে কি তোমাকে রেমিডিয়াল টিচিং দিতে হবে, যেটাকে আমরা প্রতিকারমূলক কি বলা হয়, শিক্ষা ব্যবস্থা করা, তাই না? রেমিডিয়াল টিচিং। তাহলে যেহেতু তাদের বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে তাদের রেমিডিয়াল টিচিং দেওয়া, এখানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো, কোশ্চেন নাম্বার 11। কোন ধরনের শিখন অক্ষমতাটি সুনির্দিষ্টভাবে গাণিতিক তথ্য প্রক্রিয়াকরণ এবং ভগ্নাংশ গণনা করার সমস্যার সাথে সম্পর্কিত? ডিসলেক্সিয়া, নাকি ডিসগ্রাফিয়া, নাকি ডিসক্যালকুলিয়া? ডি কোথায় গেল? ডি কোথায় গেল? ডি গেছে জল খেতে, ডি কোনো কারণে উড়ে গেছে আর কি। ঠিক আছে, যাই হোক, তাহলে এটা কোনো কারণে হচ্ছে কি বাই মিস্টেক ডি অপশনটা উঠে গেছে। ঠিক আছে, যাই হোক, দেখো, তাহলে এখানে কি হবে? এখানে যারা যারা তোমরা ডিসক্যালকুলিয়া বলেছো অপশন সি, তারা একদম সঠিক উত্তর বলেছো, তাই না? ঠিক আছে, তো কোশ্চেনের স্ট্যান্ডার্ডিটি ঠিক আছে তো? না সহজ হয়ে যাচ্ছে? ঠিক আছে, তো পরীক্ষার উপযোগী করেছি, কিন্তু সিটেটটাকেই আমি প্রায়োরিটি দিয়েছি, তাই না? সিটেট, কারণ দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলে শুধুমাত্র একটাই টেট হয়েছে 2014, সেটা আবার তোলামূল সরকারের আমলে। তো সেক্ষেত্রে আমি সেটাকে বেশি গুরুত্ব দিচ্ছি না, সিটেটটাকেই বেশি ভরসা করছি, তাই না? কারণ আজকে তোমরা জানো, আমি দেখলাম বিসিএস এর পরীক্ষা,
তাই না? ডাব্লিউবিসিএস এর পরীক্ষার হচ্ছে কি কোশ্চেন কিন্তু বিগত 5 বছরের তুলনায় কিন্তু স্ট্যান্ডার্ড করেছে, তাই না? তো যদি আমাদের আপার পরীক্ষাটা হয় সেটা কিন্তু সিটেটের মতনই স্ট্যান্ডার্ড করবে, ঠিক আছে? তো এই জন্য তোমাদেরকে আমি ম্যাক্সিমাম যে মানে তোমার সিটেড ভাবে প্রিপারেশন করে দিচ্ছি। তো তাতে যদি সহজ কোশ্চেন হয় আমার এখান থেকে যারা পড়েছে সবাই পেরে যাবে, তাই না? তো এই জন্য হচ্ছে কি আমি সিটেড তাকেই প্রাধান্য দিয়ে সেইভাবেই করার চেষ্টা করছি, বুঝতে পেরেছো কি বললাম? তো ওটাই হচ্ছে কি একটু যদি জটিল হয়ে যায় তাহলে আমাকে জানাবে, ঠিক আছে? কিন্তু আমাদের টার্গেটটা হচ্ছে কি যেন তেন প্রকারে তোমাদেরকে পাস করা। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 12। ব্লুমসের ট্যাক্সোনমি অনুযায়ী একজন শিক্ষার্থী 2x1/3 এই ভগ্নাংশের সমীকরণের উপর ভিত্তি করে বাস্তব জগতের একটি নতুন গাণিতিক সমস্যা তৈরি করে, তখন শিক্ষার্থী কোন স্তরে কাজ করছে, তাই না? তো স্মরণ করা বা রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং বা অনুধাবন করা, সৃজন করা মানে ক্রিয়েটিং, অ্যাপ্লাইং মানে প্রয়োগ করা, তাই না? তাহলে এখানে আমরা বেসিক্যালি উত্তরটা করব অপশন সি, তাই তো? এই অপশন সি হবে তো? ডি কেন? অপশন সি হবে, দেখো কেন বলে দিয়েছি, দেখো এটা যেহেতু বলে দিয়েছে ব্লুমসের ট্যাক্সোনমি, তাই না? এবারে ব্লুমসের ট্যাক্সোনমি অনুযায়ী কোনো জানা তথ্য বা নিয়মের উপর ভিত্তি করে নতুন কিছু যদি তৈরি করে সেটাকে আমরা ক্রিয়েটিং বা সৃজনশীলতা বলি না, তাই তো? ক্রিয়েটিভিটি বলি না, ক্রিয়েটিভিটি। যেহেতু দেখো বলেছে কি যে একজন শিক্ষার্থী 2x1/3 ভগ্নাংশের সমীকরণ উপর ভিত্তি করে বাস্তব জগতের একটি নতুন গাণিতিক সমস্যাকে সমাধান করছে, তাহলে সে তাকে কি বলছি, তাহলে কোনো জানা নিয়মের উপর ভিত্তি করে নতুন কিছু শিখছে, তাহলে সেটা সে রিমেম্বারিং করছে না বা অ্যাপ্লাইং করছে না, তাহলে সে ক্রিয়েটিং করছে, তাই না? সৃজনশীল, একদম। কোশ্চেন নাম্বার 13। একটি অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে দৃষ্টিহীন শিক্ষার্থীদের চাহিদা পূরণের জন্য ভগ্নাংশ শেখানোর সেরা টিচিং লার্নিং ম্যাটেরিয়াল কোনটি? একটি অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে দৃষ্টিহীন যারা শিক্ষার্থী তাদের চাহিদা পূরণের জন্য ভগ্নাংশ শেখানোর জন্য সেরা টিচিং লার্নিং ম্যাটেরিয়াল কোনটি? তাহলে কি হবে এখানে উত্তরটা? অপশন বি, তাই তো? একদম। তাহলে ট্যাকটাইল ফ্র্যাকশন স্ট্রিপস অর ডিক্সেস উইথ রেইজড স্ট্রাকচার্স, অর্থাৎ উত্থাপিত স্ট্রাকচার বা স্পর্শযোগ্য ফ্র্যাকশন স্ট্রিপ বা ডিস্ক ব্যবহার করা। আমি বলে দিচ্ছি, দেখো যারা দৃষ্টিহীন তাদের ক্ষেত্রে তারা হচ্ছে চোখে দেখতে পায় না, তাই না? তবে তাদের যে স্পর্শ ইন্দ্রিয়গুলো না, তো সেই স্পর্শ ইন্দ্রিয়গুলো না অতি সক্রিয়। দেখবে ধরো তুমি সামনে দিয়ে চলে গেলে না, সে বুঝতে পেরে যাবে, সে দেখতে পাচ্ছে না কিন্তু সেটা বুঝতে পেরে যাবে। সেন্স তার সেন্স অর্গানটা কিন্তু হাইলি অ্যাক্টিভ আর কি। যারা তোমরা মানে বাস্তব জীবনের তোমাদের সাথে ঘটেছে তোমরা বুঝতে পারবে, আদারওয়াইজ হয়তো বুঝতে পারবে না। তো তাদের ক্ষেত্রে স্পর্শ ইন্দ্রিয় কিন্তু অসংখ্য হচ্ছে কি তোমার সক্রিয় আর কি। তো যার জন্য দেখো উঁচু নিচু বা খসখসে স্পর্শযোগ্য যদি আমরা 3D মডেল তৈরি করে দিই তাহলে সেখানে তারা ছুঁয়ে ভগ্নাংশের আকৃতি বা ভাগগুলো কিন্তু সহজে অনুধাবন করতে পারে, তাই না? তো এই জন্য অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। হয়েছে? আচ্ছা, যারা যারা ক্লাস করছো আরেকবার তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, ভয় দেখাচ্ছি না, স্মরণ করিয়ে দিচ্ছি, ভয় পাওয়ার দরকার নেই। প্রিপারেশন এসপি যখন তোমাদের সাথে আছে ভয় পাওয়ার কারণে একটা জিনিস স্মরণ করিয়ে দিচ্ছি। তোমরা জানো যে লাস্ট যে পরীক্ষাটা হয়েছিল, মানে যেটাকে বলা হয় যে তোমার স্পেশাল টেট, তার কোশ্চেনটা দেখেছিলে এবং কতজন পাস করেছিল দেখেছিলে, তাই না? তো ওতে হচ্ছে কি এই জন্য তোমাদেরকে আমি সিটেট টাইপের কোশ্চেনগুলো করিয়ে দিচ্ছি আর বুঝতে পেরেছো তো? কারণ খুব ডিফিকাল্টি লেভেলের কোশ্চেন হয়েছিল, যাতে পরীক্ষা হলে গিয়ে না ঘাবড়ে যাও। তো এই জন্য আগে থেকে ঘাবড়ে দেওয়াটা ভালো, তাই না? এই জন্য তোমাদেরকে একটু স্ট্যান্ডার্ড ভাবে প্রিপারেশন করাতে চাইছি। চলো কোশ্চেন নাম্বার 14। একজন শিক্ষার্থী একটি সমস্যার সমাধান এইভাবে করলো 3/7 + 2/7 সমান হচ্ছে 5/7। এটি দেখায় যে শিক্ষার্থীর কোন বিষয়ে ধারণা তৈরি হয়েছে, সঠিক ধারণা তৈরি হয়েছে। এটা কি হবে গো? এটা বিয়েরটা হবে, যেটা বললাম এটা কিন্তু মিস্টেক আর কি। তো এটা হচ্ছে কি তোমার, যেহেতু হচ্ছে কি তোমার এটা সমান আছে বলে হয়ে গেছে, তো এটা সমহর বিশিষ্ট হচ্ছে ভগ্নাংশের যোগফল, অপশন বি। চলো কোশ্চেন নাম্বার 15। একজন প্রগতিশীল গণিত শিক্ষক শিক্ষার্থীদের ভগ্নাংশের উপর ধারণাগত জ্ঞান মূল্যায়ন করেন
কিসের মাধ্যমে, ঠিক আছে, কিসের মাধ্যমে। এখানে বলেছে যে তোমার হচ্ছে কি বলেছে যে শুধুমাত্র টার্ম এন্ড কাগজ কলমের পরীক্ষা, পোর্টফোলিও বা সমূল্যায়ন এবং ধারণাগত ইন্টারভিউ, ক্লাসে হচ্ছে শিক্ষার্থীদের র্যাঙ্কের তুলনা করে, সূত্রের মুখস্থ বিদ্যা পরীক্ষার মাধ্যমে। তাহলে উত্তর হয়ে যাবে অপশন বি, তাই না, অপশন বি। আচ্ছা, রুমিতা যে ক্লাস করছো আমাদের এসএসসি রুমিতা তো নাকি, তাই তো? রুমিতা নাকি অন্য রুমিতা? সেই ব্যক্তি ক্লাস করছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভয়ে ক্লাস করছে, ঠিক আছে, নালে এমনি ক্লাস করতো হ্যাঁ, না, স্যার। ভয়ে ক্লাস করছে, বুঝতে পেরে গেছি। চলো কোশ্চেন নাম্বার 16। আচ্ছা, এবারে বলছে দেখো 3/5 ভগ্নাংশটির সমতুল্য দশমিক মান কত, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা দশমিকে প্রকাশ করি তাহলে কত আসবে, এটা যদি তোমাদেরকে আমি মানে ক্যালকুলেট করে দেখাই তাহলে তোমাদেরকে লজ্জা দেওয়া হবে, তাই না। তাহলে এটা উত্তর হয়ে যাবে সি, আমি আর ক্যালকুলেশন করছি না। চলো নেক্সট। এবার বলছে কোশ্চেন নাম্বার 17, দুটি ভগ্নাংশের গুণফল সর্বদা ওই দুটি ভগ্নাংশের প্রত্যেকের চেয়ে বড় হয়। এই ভুল ধারণাটি নিচের কোন বিপরীত উদাহরণটি দিয়ে ভেঙে দেওয়া যায়, ঠিক আছে। চলো, কে বলতে পারবে? বিপরীত উদাহরণটি, তাই না, দিয়ে ভেঙে দেওয়া যায়, তাহলে কি হবে গো এটা? এটা সি কেন বলছো বাবা, সি কেন বলছো, সি কেন বলছো? ভালো করে কোশ্চেনটা পড়ো। দুটি ভগ্নাংশের গুণফল সর্বদা ওই দুটি ভগ্নাংশের প্রত্যেকের চেয়ে বড়। তাহলে এই যে ভুল ধারণা সেটা আমরা অপশন বি দিয়ে প্রকাশ করবো, তাই না। কারণ কেন বলে দেখি, যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে গুণ করলে মান বাড়ে, 3 4 12, কিন্তু হচ্ছে কি এখানে আমরা দুটি প্রকৃত ভগ্নাংশে গুণ করলে গুণফলটি দুটি ভগ্নাংশের চেয়ে ছোট হয়ে যায়, তাই না। যেমন হচ্ছে কি তোমার 1/2 আর 1/3 যদি গুণ করি 1/6, তাহলে এই 1/6 হচ্ছে কি তোমার 1/2 এবং 1/3 উভয় থেকেই ছোট, তাই না। 1/2 কিংবা 1/3 থেকে 1/6টা হচ্ছে কি তোমার ছোট। তো সেক্ষেত্রে আমরা এখানে অপশন বি করব, কেন তোমরা সি করছিলে আমি জানি না, তাই না। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 18, একটি গঠনবাদী শ্রেণীকক্ষে সমতুল্য ভগ্নাংশের ধারণা দেওয়ার সময় শিক্ষকের কি করা উচিত, তাই না। ধরো তোমরাই শিক্ষক, তোমরা কি করবে আর কি। তাহলে এখানে হচ্ছে কি আমরা মূলত দেখি আগে তোমরা কিন্তু এখন উত্তর আর দিচ্ছ না, কেন বলো দেখি, থমকে গেলে কিনা, মানে ভুল হয়ে আর ভয়ে আমি বকছি বলে কি তোমরা উত্তর দিচ্ছ না নাকি? আরে আমি তো বকবো নাকি, নাই আমি বকলে তোমাদের ভালো, ঠিক আছে, এইটুকু মনে রাখবে। দেখো তাহলে এখানে উত্তর হয়ে যাবে অপশন বি, মুক্ত প্রান্তিক কাজ দেওয়া, যেখানে শিক্ষার্থীরা ছায়াবৃত্ত অঞ্চল বিভক্ত করে নিজেদের মধ্যে সম্পর্ক আবিষ্কার করে, ঠিক আছে, একদম অপশন হচ্ছে বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 19, যদি একটি ভগ্নাংশের লবকে দ্বিগুণ করা হয় এবং তার হরকে অপরিবর্তিত রাখা হয় তবে ভগ্নাংশটির মান পূর্বের তুলনায়, দেখি এই কোশ্চেনগুলোকে বলা হচ্ছে কনসেপচুয়াল কোশ্চেন, এটা কনসেপচুয়াল, ঠিক আছে কোশ্চেন। তো যারা মানে মুখস্থ করে না, কনসেপ্ট মনে রাখে, তারা ঠিক করতে পারবে, তাই না। একটি ভগ্নাংশ ছিল ধরো তোমার হচ্ছে কি a/b, এবারে দেখো কি বলেছে, যদি একটি ভগ্নাংশের লবকে হচ্ছে কি তোমার দ্বিগুণ করা হলো তাহলে 2a, আর হরকে হচ্ছে অপরিবর্তিত রাখা হলো, মানে b আগে ছিল a/b, পরিবর্তিত হয়ে গিয়ে 2a/b, তাহলে তবে নতুন ভগ্নাংশটির মান পূর্বের তুলনায় কি হবে, তাই না। তোমাদের কি মনে হচ্ছে? দেখো এখানে লবের মানটা বেড়ে যাচ্ছে, হরের মান সেই সেম থাকছে, তাহলে যদি এরকম হয় তাহলে সেটা অর্ধেক হবে, দ্বিগুণ হবে, 4 গুণ হবে, নাকি একই থাকবে। দেখো আমি যদি হচ্ছে কোশ্চেন সেটার হই না, আমি এই ধরনের কোশ্চেন কিন্তু করব, তাহলে কি হবে গো, দেখি আগে উত্তরটা কি আসে তারপরে আমি উত্তর বলবো। আমি জানি যে এখানে অনেকেই ভুল করবে, তাই না। আমাকে যদি কোশ্চেন সেট করতে দেয় আমি কিন্তু এই ধরনের কোশ্চেন কিছু রাখবো, যাতে হচ্ছে যাদের কনসেপ্ট ক্লিয়ার তারা কিন্তু উত্তর দিতে পারবে এবং তারা পাস করতে পারবে। তাহলে দ্বিগুণ হবে রে ভাই, এটা দ্বিগুণ হবে, কেন তোমরা হচ্ছে কি তোমার হচ্ছে অপশন এ বলছে, দ্বিগুণ হবে, ডাবল হয়ে যাবে, তাই না। আরে যদি তো আমি লিখে দিলাম, তাহলে এখানে যদি আমি এটাকে যদি করি তাহলে a/b সাথে 2 যদি গুণ করো
তাহলে 2a/b, তাহলে এটার সাথে সমান হয়ে যাচ্ছে, তাহলে 2 গুণ হচ্ছে না। সোজা জিনিস তো, সোজা জিনিস, তাও ভুল করছো তোমরা, তাও ভুল করছো। ঠিক আছে তো, প্রশ্ন ভালো লাগছে তো? কি গো, প্রশ্ন কেমন লাগছে তোমাদের? ঠিক আছে তো নাকি? তোমরা ভাবছো যে স্যার এই ধরনের কোশ্চানও হয়? দেখবে এই ধরনের কোশ্চানই পাবে, ঠিক আছে? দেখবে যারা সিটেট দিয়েছো, কারা কারা সিটেট দিয়েছো একটু রেসপন্স করো তো। তোমরা দেখতে পাও না এই ধরনের কোশ্চান? দেখতে পাও না এই ধরনের কোশ্চান? দেখতে পাও তো সিটেটে? চলো দেখো, এবারে আমাদের কোশ্চানে আজকে ক্লাসে লাস্ট কোশ্চান, ঠিক আছে? আজকের কোশ্চানে মানে ক্লাসে লাস্ট কোশ্চান, এবং অবভিয়াসলি ক্লাসের শেষে মক টেস্ট থাকবে। কটা কোশ্চান দেবো বলো? কটা কোশ্চানে মক টেস্ট? 30টা কোশ্চান দিলে তোমরা হাঁপিয়ে যাচ্ছ, তাই না? মক টেস্টে একটু কম করে দিচ্ছি, তাই না? তোমাদেরকে আমি মক টেস্টে হচ্ছে কি তোমার 15টা কিংবা 20টা কোশ্চান দেবো, তাই তো? 20টা। হুম। স্যার কোশ্চেন গুলো একটু বেশি করে দিলে ভালো হয়, কারণ আজকে যখন পরীক্ষা দিতে গেলাম না স্যার, অতগুলো কোশ্চেন যখন দেখছি তখন ধৈর্য থাকছে না, মানে অতগুলো যে 100টা কোশ্চেন পেরিয়ে যাচ্ছে তখন আর ধৈর্য থাকছে না। স্যার বেশি বেশি করে কোশ্চেন নেন, তাহলে সেই ধৈর্যটা থাকবে, বজায় থাকবে, নাহলে পরীক্ষা হলে গিয়ে একটু অসুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করো। হ্যাঁ স্যার, বেশি করে দিন স্যার। আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে নিয়েই তো ক্লাস, তোমরা যেটা বলবে সেটাই শুনতে হবে, তাই না? তোমরা যাই বলবে সেটাই আমাকে করতে হবে। চলো তাহলে এখানে হচ্ছে কি দেখো, বলছে লাস্ট কোশ্চেনের উত্তর আগে দাও সবাই। ওটা আমি নেবো, ঠিক আছে? 150টা কোশ্চেন যেটা থাকে সুশোভন বলছো, ওটা আমি ফাইনালি যখন হচ্ছে কি আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে না, আমি 150টা কোশ্চেনের হচ্ছে কি মহা মহা কি বলে মক টেস্ট, তাই না? একদম পুরো মহার্ঘ মক টেস্ট বা ম্যারাথন ক্লাস এরকম ভাবে করাবো, ঠিক আছে? আছি আমি। এসএসসি তে যেমন করে ম্যারাথন চলে, একদম স্যার মেগা এসএসসির সময় যেরকম ম্যারাথন হয়েছিল আমাদের, হবে হবে। রাত 1টা পর্যন্ত ম্যারাথন চলছে। হ্যাঁ, 1টা 2টো পর্যন্ত চলবে। হ্যাঁ স্যার, ওই রকম ম্যারাথন ক্লাস নিতে হবে। একদম একদম, আমি আছি। মানে রাত 1টা ক্লাস হচ্ছে, মানে বাড়ির লোক বলছে তোদের স্যার এতক্ষণ জেগে বসে ক্লাস করাচ্ছে, হ্যাঁ, মানে বাড়ির লোক পর্যন্ত অবাক হয়ে যাচ্ছে। আপার প্রাইমারি পরীক্ষা আসুক, এলে হচ্ছে কি সেইভাবেই হবে। আমি যদি বেঁচে থাকি তাহলে অবভিয়াসলি ক্লাস কিন্তু চলবে, ঠিক আছে? চলো দেখো নেক্সট, ভগ্নাংশের ক্লাসরুমে বলছে গঠনমূলক মূল্যায়ন শিক্ষককে কিভাবে সাহায্য করে। দেখো, তো শিক্ষার্থীদের পাস বা ফেল হিসাবে গ্রেড দেয়, শিক্ষার্থীদের শিখনের ঘাটতিগুলি বুঝিয়ে এবং সেই অনুযায়ী শিখন পদ্ধতির সামঞ্জস্য করতে, শিখনের সময় বাঁচাতে, ক্লাসের হচ্ছে কি সবচেয়ে ধনী শিক্ষার্থীকে চিহ্নিত করতে। তাহলে কি হবে বলো? কি হবে গো? একদম, যারা যারা বি বলেছো একদম সঠিক উত্তর, তাই না? তাহলে বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে শিক্ষার্থীদের শিখনের ঘাটতিগুলি বুঝতে এবং সেই অনুযায়ী শিখন পদ্ধতি সামঞ্জস্য করতে, ঠিক আছে? চিন্তা করো না, ঠিক আছে? পড়ে যাও, তোমাদের সাথে আমি আছি। তোমরা ইজিলি হচ্ছে কি আপার প্রাইমারি পাস করে যাওয়ার জন্য যা যা করা দরকার সেগুলো হচ্ছে কি করা হচ্ছে, ঠিক আছে? এবং চিন্তা করার কিছু কারণ নেই, ঠিক আছে? বুঝতে পারলে তো? তোমাদের সাথে আছি, থাকবো, এবং তোমরা একদম আপার প্রাইমারি পাস করতে পারবে। সবই স্যার, এই নতুন সরকার সবই করছে, কিন্তু নতুন করে পরীক্ষা নেওয়ার কোনো উদ্যোগ দেখছি না। না না, এটা হবে সত্যিই হবে। খারাপ লাগছে। আগে যে পাপগুলো করে গেছে সেগুলোকে একটু ধুয়ে মুছে পরিষ্কার করুক, তারপরে তো নতুন কিছু করবে না, বলছো? মানে এখনো সেই খাতা ফাতা নিয়েই ব্যস্ত আছে আর কি। হ্যাঁ, স্যার আমাদের কবে স্টার্ট হবে বলুন তো? ওটা কি করবে তো এখন মানে বড় প্রশ্ন। এবারে বুঝতে পারছি না বাবা, তাই না? এবারে মানে মানে একটা বাস্তব কথা বলবো আমি, বললে হয়তো তোমাদের হয়তো বলবে স্যার এই ভাষায় কথা বলে। দেখো, একটা পরিষ্কার কথাই বলছি, মানে এই যে পুরনো সরকারের যে যা কিছু পাপ কাজ না, এরা অ্যাকচুয়ালি গ্রহণ করতে চাইছে না। এবারে সবার মাথার উপরে আছে হচ্ছে কি সুপ্রিম কোর্ট, ঠিক আছে? তো ওতে হচ্ছে কি জানো তো, ধরো একটা মেয়েকে কেউ বিয়ে করছে, এবারে তার হচ্ছে বাচ্চা আছে, তো অবভিয়াসলি কেউ চাইবে না তার বাচ্চাকে নিয়ে তাকে বিয়ে করতে, তাই না? এবারে বাধ্য হয়ে করতে হবে, কেন? মেয়েটাকে বিয়ে করতে গেলে বাচ্চাটাকেও নিতে হবে আর কি। সেরকম ভাবে এই নতুন সরকার হচ্ছে কি তোমার এটাকে দিতে না চাইলেও ওই সুপ্রিম কোর্টের চাপে বা হাইকোর্টের চাপে এটাকে নিয়োগ করাতে হবে। তো এই জন্য এটা ঠেলে ঘষে মেজে অনেক টাইম লাগবে,
বুঝতে পারলে? দেখবে আমার যেটা মনে হচ্ছে তার আগে হচ্ছে কি তোমার এসএলএসটি 3 হয়ে যাবে। আমি যেটা আইডিয়া করছি আর কি, আমার পার্সোনাল বলছি এটা তো করতে পারে কোনটা? যে ওই এসএসসিটা যেমন ওটা যেমন কোড চাইছে সেমন ভাবে চলুক, তার আগে আরেকটা টেস্ট ওইরকমই হবে, চলবে। ওইরকমই হবে বলে সেরকম মানে মনে হচ্ছে আর কি। বুঝতে পারলে তো? সেরকম কোনো ইঙ্গিত দিলেন কালকের ওই রিপাবলিক বাংলাদেশে ওরকম একটা কিছু ইঙ্গিত দিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলছি যে আপনার 2025-এ এসএলএসটির সাথে কি আপার প্রাইমারি কোনো কানেকশন আছে, মানে এইটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আপার প্রাইমারি বেরোবে না এরকম কোনো না না না, ওইরকম কিছু গতি নেই। এসএলএসটি 3 বেরোতে পারে, আপার বেরোতে পারে, তার আগে ওই 2025 সালে কেসটা সেরকম চলবে। আমি বললাম না, আমি একটা পরিষ্কার ইঙ্গিত পাচ্ছি যে ওটা মানে ওই ঘেঁটে ঘুঁটে পাকে গন্ধে মানে এরকম করেই চলবে, আর এদিকে হচ্ছে কি বাকি নর্মাল প্রসেসগুলো চলবে আর কি। ওটা সম্ভবত হচ্ছে কি এরা রাজি হবে না। মানে ওই জিনিসটাকে যদি এতটা না ভাবতো না, আমরা স্যার মানে আপনার কাছ থেকে অনেকেই প্যারালাইজড হয়ে যেতাম। মানে যেটা নাম্বার পেয়েছি ওই 10 নম্বরের ওই গন্ডগোলটা না থাকলে অনেকেই স্যার প্যারালাইজড হয়ে যেতাম। একদম একদম। এবারে কি করবে বলো, এটাই এখানে সবথেকে খারাপ লাগছে আর কি। এমন একটা সমস্যা হয়ে রয়েছে, কারো কাছে সমাধানটা প্রকৃতভাবে কি করতে ভাবে সেই জিনিসটা আসছে না। কেউ না কেউ কোনো একটা পক্ষ হচ্ছে কি তোমার ডিপ্রাইভ হবে, কোনো না কোনো একটা পক্ষ হচ্ছে কি তোমার বেনিফিটেড হবে। তো সেই জায়গায় হচ্ছে কি এরা তো বুঝতে পেরেছে। যাই করুক সেটাকে তাড়াতাড়ি ফয়সালা করুক, এটাই স্যার কাম্য। যাই করুক মানে সে যে বেনিফিটেড হলো বা যে যার খারাপ হলো কিছু করার নেই, কিন্তু এইভাবে বছরের পর বছর ঝুলিয়ে রেখে তো জিনিসটা কোনো লাভ নেই। ওটাই হবে, দেখবে আমি পরিষ্কার বুঝতে পারছি যে ওরা রাজি থাকবে না। তখন যারা এমপ্যানাল হয়েছে বা যারা তোমার হচ্ছে কি পুরনো টিচার, তারা আবার কেসে মানে কোর্টে যাবে, কোর্ট বলবে তোমরা করো, তখন এরা চাইবে না, তখন এরা ডিলেমি করবে। তো এই করে স্যার ওদের এক্সটেনশন শেষ হয়ে যাচ্ছে স্যার 31 তারিখে, 31 আগস্টে। ওটা এক্সটেনশন শেষ হয়ে যাবে, তখন তারা বেকার হয়ে বসে থাকবে। আর একটা জিনিস যেটা হচ্ছে কি তোমার আমার বলার যে এটাও তো ঠিক যে স্কুলে কিন্তু টিচারের সংখ্যা অতীব কম। তো সেই জায়গায় যদি এক্সটেনশন যদি না বাড়ায়, মানে বাড়াতে আর পারবে না, কারণ সুপ্রিম কোর্ট ধিক্কার জানাবে। তো সেক্ষেত্রে 31 তারিখের পরে এটা মানে অরাজকতার সৃষ্টি হবে প্রত্যেকটা স্কুলে, তাই না? কারণ এমনিতেই অনেক সাবজেক্টের টিচার নেই, আর এরা হচ্ছে কি প্রায় 16,000 সামথিং 19,000 সামথিং। তো এরা যদি যাওয়া বন্ধ করে দেয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে টাকা না পেলে কেউ যাবে, কেউ পরিষেবা দিতে যাবে না, কেউ সমাজসেবা করছে না, তাই না? এক মাসের টাকা বন্ধ মানে সব ঘরে বসে যাবে। তো সেক্ষেত্রে হচ্ছে কি তখন একটা মানে সমস্যা তৈরি হয়ে যাবে না, প্রত্যেকটা ক্লাসের সমস্যা তৈরি হয়ে যাবে। তো এই জন্য জানি না এটাকে কিভাবে ওভারকাম করবে, বা নতুন যদি এসএলএসটি করেও যদি পুরো প্রসেস যদি কমপ্লিট করতে হয়, তাহলে প্রায় সেটাও বছর দেড়েক তো লেগে যাবে, তাই না? একটা ফর্ম ফিল আপ করিয়ে পরীক্ষা করিয়ে তার প্যানেল তৈরি করিয়ে রিক্রুটমেন্ট করাতে বছর দেড়েক তো লাগবেই ন্যূনতম ভাবে, যতই হচ্ছে কি ভালোভাবে স্মুথলি করুক না কেন। তো সেক্ষেত্রে এই স্যার যে অন্তত একটা এক্সাম ক্যালেন্ডার দিয়ে দেওয়া উচিত আমাদের, যে এই টাইমে হবে, তাহলে হ্যাঁ, তো একটা সুবিধা ওটা হবে। এটা করে দেওয়া উচিত, ঠিকই বলেছো। নতুন সরকার এসে একটা প্রত্যেকটা ডিপার্টমেন্টে যে সমস্ত ভ্যাকেন্সিগুলো রয়েছে তার একটা যদি টাইম টেবিল বার করে দেয় যে এই সময় পরীক্ষা হবে, এই সময় হচ্ছে রিক্রুটমেন্ট হবে, এই ভ্যাকেন্সি রয়েছে, তাহলে সেক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। লোকে টার্গেট নিয়ে পড়াশোনা করতে পারে, মানে সবাই এখন দিশে হারা, মানে কোনটা করবে কি সবার করবে। একটা পাহাড় প্রমাণ প্রত্যাশা রয়েছে নতুন সরকারের কাছে, এবার কতটা কি করবে এখন কিছু বোঝা যায় না। না এগুলো তো ওদেরকে সমস্ত বুঝতে দিক হবে থেকে না। সমস্ত এই যে সবার- জিনিসগুলো যেগুলো আমি বলছি, এই যে কথাগুলো যদি তারা বুঝতে পারে, তাহলে তারা এটাকে নিয়ে ভাববে, তাই না? এবারে সত্যি কথা বলতে কি মানে যারা দায়িত্ব পাচ্ছে যদি এই জিনিসগুলো তাদের মাথায় না থাকে, বা এই যে বাস্তবিক জিনিসগুলো যদি সমস্যার জিনিস যদি তারা না থাকে, তাহলে তারা সমস্যার সমাধান করবে কি করে? আমার মনে হয় এইসব জিনিস নিয়ে বাস্তব জীবন নিয়ে ভাবা উচিত, এবং সমাজকে নিয়ে ভাবা উচিত, তাই না? প্রত্যেকটা জিনিসকে নিয়ে দিলে দেখবে তার একটা মানে প্রতিকার হচ্ছে কি জিনিসটা আসবে মাথায়। এবারে হয়তো ভাববে, ঠিক আছে, সবার তো প্রত্যাশা আছে, হয়তো ভাববে। এখনো অব্দি অন্নপূর্ণা ভণ্ডার নিয়েই ভাবছে। হুম। যাই হোক, ঠিক আছে বাবা, বেশি রাজনীতির কথা আলোচনা করাও মুশকিল, ঠিক আছে? তো আমার যেটা কাজ তোমাদেরকে মানে প্রস্তুত করে দেওয়া, বাকি হচ্ছে কি এর বাইরে তো আমার আর কিছু হাত নেই, তাই না? যদি থাকতো অবভিয়াসলি আমি ভাবতাম, ঠিক আছে, যদি সেরকম কিছু থাকতো। ঠিক আছে, চলো পরের ক্লাসে দেখা হবে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? গুড নাইট।